আসসালামু আলাইকুম। Try.Fulfil এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে 20th সেঞ্চুরি পোয়েট্রি এর W B Yeats এর ইস্টার 1916 এই কবিতাটি সামারি পড়ছি। আমরা সামারিটি আমাদের অল ইন ওয়ান TBC এর বই থেকে পড়ছি, সেটা বের করতে পারো তোমরা। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি দেখে নিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ওকে, তো এই কবিতাটি হচ্ছে W B Yeats এর তার দেশের একটি হিস্ট্রি কাহিনী নিয়ে লেখা কবিতা। ব্রিটিশদের আওতায় ছিল আয়ারল্যান্ড এক সময়, এবং প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ব্রিটিশরা বলেছিল যে আয়ারল্যান্ডকে তারা স্বাধীন করে দেবে। কিন্তু যখনই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো তখনই তারা বলল যে এখন যুদ্ধের কারণে স্বাধীনতা দেওয়া সম্ভব না। তখন 1916 সালে ইরিশরা মানে আয়ারল্যান্ডের নাগরিক যারা তারা বিদ্রোহ শুরু করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে, এবং তখন সেটা ছিল হচ্ছে একটা রক্তক্ষয়ী বিদ্রোহ, এবং তারপরেই হচ্ছে আয়ারল্যান্ড স্বাধীন হয়। কিন্তু আয়ারল্যান্ডের একটা অংশ স্বাধীন, একটা অংশ কিন্তু এখনো ইংল্যান্ডের সাথে জড়িত রয়েছে, ইংল্যান্ডের অংশ। 1921 সালে W B Yeats এই কবিতাটি লিখেছিলেন তার ইরিশ যারা বিদ্রোহী ছিল তাদেরকে স্মরণ করে। এই হচ্ছে আমাদের কবিতা। এখানে আমাদের কয়েকটা স্ট্যাঞ্জা রয়েছে, আমরা স্ট্যাঞ্জা ওয়াইজ সামারিগুলো পড়ে যাব, কি কি আলোচনা করেছেন কোন স্ট্যাঞ্জাতে। তো প্রথম হচ্ছে ফার্স্ট স্ট্যাঞ্জা। দি ফার্স্ট স্ট্যাঞ্জা ডেসক্রাইবস ডাবলিন হোয়ার দ্য রেভলিউশনারিজ লিভড ইন ওয়ার্ক। ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী, বর্তমান যে আয়ারল্যান্ড দেশটা রয়েছে সেখানে রেভলিউশনারিরা থাকতো, বাস করতো। ডাবলিন ইজ নোন ফর ইটস 18th সেঞ্চুরি হাউসেস। তো 18 শতকের যে পুরনো বাড়িগুলো ছিল সেগুলোর কারণে এই শহরটা বিখ্যাত ছিল। রোজ অফ কানেক্টেড আইডেন্টিক্যাল 4-story ব্রিক হোমস, চারতলা ইটের বাড়িগুলোর জন্য বিখ্যাত ছিল। ইস্ট ডোরওয়ে মেড ডিস্টিংটিভ বাই ফেনলাইট উইন্ডোজ, এবং প্রত্যেকটা দুয়ার এর মাঝখানে ফেনলাইটের মতো উইন্ডো ছিল, জানালা ছিল, সেগুলো দ্বারা আলাদা হতো এগুলো। তো তাদের বাড়িদের বর্ণনা এখানে রয়েছে। Yeats himself lived in one such house at 82 Meriton Square. 82 Meriton Square এ W B Yeats তিনি এরকম একটা বাড়িতে থাকলেন ডাবলিনে। In this stanza, not much happens other than remembering how he and the rebels exchanged pleasantries on the street or talked at the club. তো এই স্ট্যাঞ্জাতে তিনি রিমেম্বার করেছেন, স্মরণ করেছেন যে কিভাবে তিনি এবং বিদ্রোহীরা তারা কথাবার্তা বলতেন একজন আরেকজনের সাথে পথে অথবা ক্লাবের মধ্যে। এখানে এই ক্লাবটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। এই ক্লাব দেখবে অনেক প্রশ্নের মধ্যে রয়েছে। ক্লাবের মধ্যে বিদ্রোহীরা কি করতো, তিনি কি করতেন। The club was a traditional gentleman's social meeting place open to members only. তো ক্লাবের মধ্যে শুধুমাত্র ক্লাবের মেম্বাররাই যেতে পারতো। It was part of a fashionable English upper class tradition and the revolutionaries were not members. তো ক্লাব এগুলোতে হচ্ছে শুধুমাত্র সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা থাকতো এবং বিদ্রোহীরা সেখানে যেতে পারতো না। Yeats admits that he belittled the earnest rebels to his companies at the club. তো এখানে হচ্ছে ইয়ার্স বলছেন যে প্রথম দিকে তিনি বিদ্রোহীদেরকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন ক্লাবের মধ্যে। তারপর হচ্ছে টুয়ার্ড দ্য এন্ড অফ দ্য স্ট্যাঞ্জা ইয়ার্স ইন্ট্রোডিউসেস দ্য সাটেল বাট পাওয়ারফুল মেটাফর অফ মোটলে। আর এটার শেষের দিকে, এই স্ট্যাঞ্জার শেষের দিকে তিনি মোটলে নামক একটা শব্দ উল্লেখ করেছেন এবং এটা মেটাফর হিসেবে ইউজ করেছেন। মোটলে বলতে এমনিতে ভাড় বোঝায়, যারা বিভিন্ন ধরনের পোশাক পরে মানুষকে আনন্দ দেয়, যেন আমরা সিসিমপুরে দেখি, এদেরকে বলা হয় মোটলে। তো এই মোটলে দিয়ে তিনি এখানে অনেক কিছু বুঝিয়ে ফেলেছেন। টু ওয়্যার মোটলে ইজ টু ওয়্যার ডিফারেন্ট কালার্স কম্বাইন্ড। তো মোটলের শরীরে বিভিন্ন কালারের কাপড় থাকে, এক কাপড়ের মধ্যে আর কি বিভিন্ন কালার থাকে। দ্য পিপল অফ ডাবলিন কুড বি সেড টু বি মোটলে গ্রুপ ইন 1916s, দে ওয়ার ক্যাথলিক এন্ড প্রটেস্ট্যান্ট। তো যেহেতু মোটলের কাপড়ের মধ্যে বিভিন্ন ধরনের রং থাকে, এজন্য তিনি বলছেন যে ডাবলিনের মানুষগুলো এরকম একটা মোটলের মতো, মানে মানুষগুলো বিভিন্ন ধরনের, এখানে এক ধরনের মানুষ না। যেমন হচ্ছে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, খ্রিস্টানদের দুইটা ভাগ, দুই গ্রুপেরই মানুষ ছিল ওখানে। ইরিশ ইন স্পিরিট বাট ইংলিশ ইন টার্মস অফ সিটিজেনশিপ, পুয়ার এন্ড রিচ। তো এখানে তারা জাতিগতভাবে ছিল ইরিশ বা আয়ারল্যান্ডের মানুষ, আর সিটিজেনশিপ বা যেহেতু ব্রিটিশের দখলে ছিল তারা, এজন্য তারা ব্রিটিশও ছিল, তবে ইংলিশও ছিল। তারপরে হচ্ছে অনেক গরিব মানুষ ছিল, আবার ধনীও ছিল। এই যে বিভিন্ন ধরনের মানুষ, এদেরকে তিনি মোটলে হিসেবে উল্লেখ করেছেন। The river Liffey divides Dublin. Many of the rebels worked on the poorer north side of the city. তো লিফি নদী সেটা দুবলিনকে দুই ভাগ করেছে, আর উত্তর দিকে গরিব এলাকাতে বিদ্রোহীরা থাকতো। Court jesters also traditionally wore motley, and Yeats is like also referring to the tradition
of the stage Irishmen. ওকে, তো কোর্টের যারা ভার ছিল তারাও এরকম মোটলে পড়তো এবং তিনি স্টেজ ইরিশম্যান নামে আরেকটা শব্দ উল্লেখ করেছেন। A comic figure in English plays usually portrayed as being drunk. ইংলিশ নাটকগুলোতে একটা হাস্যকর চরিত্র ছিল যেটা সব সময় ড্রাঙ্ক হয়ে থাকতো, মানে মদ খেয়ে মাতাল হয়ে থাকতো, এটাকে স্টেজ ইরিশম্যান বলা হতো। The poet thought the rebels were like the ridiculous jesters and one mocked their dreams. তো তিনি হচ্ছে বিদ্রোহীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন এবং এরকম একটা ভাড়ের সাথে তাদেরকে তুলনা করেছেন এবং তাদের ড্রিমটাকে নিয়ে, তাদের যে স্বপ্ন একদিন আয়ারল্যান্ড স্বাধীন হবে সেটাকে তিনি মক করেছেন, মানে উপহাস করেছেন লেখক। This one word is encapsulates the social, political and cultural situation in Dublin 1916s. তো এই যে এই শব্দগুলোর মাধ্যমে তিনি দুবলিনের 1916 সালের সব অবস্থা ব্যাখ্যা করেছেন। The stanza ends with the refrain that will mark all stanzas of the poem, a terrible beauty is born. তো স্টেঞ্জা শেষ হয়েছে একটা লাইনের মাধ্যমে যেটা হচ্ছে টেরিবল বিউটি ইজ বর্ন। সব প্রশ্নের মধ্যে গিয়ে এই লাইনটা পাবে, এটা কোটেশন মুখস্থ করে ফেলবে। এ টেরিবল বিউটি বলতে তিনি কি বুঝেছেন, যে তাদের যে স্বাধীনতা হয়েছিল আয়ারল্যান্ডের, সেই স্বাধীনতাকে তিনি বলেছেন বিউটি, কিন্তু এই স্বাধীনতার জন্য যে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছিল, রক্ত ঝরেছিল, এই রক্ত ঝরাকে তিনি বলছেন যে টেরিবল, মানে অনেক কষ্টের পরে একটা স্বাধীনতা তারা পেয়েছিল, এটাকে বলছেন তিনি টেরিবল বিউটি। ওকে, তারপরে দেখি কি লেখা, ড্রিম অফ ইন্ডিপেন্ডেন্স, এ উইং হর্স অফ রোমান্টিক ইমাজিনেশন। তো স্বাধীনতাকে তিনি উইংড হর্স, পাখাওয়ালা ঘোড়া হিসেবে উল্লেখ করেছেন, এটাও আমরা লাইনের মধ্যে কোটেশন হিসেবে ইউজ করতে পারি। এরপর আসে সেকেন্ড স্ট্যাঞ্জা। ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ইয়েটস বিগিনস টু নেম দ্য রেবেলস বাই দ্য সোশ্যাল রুলস। তো এখানে বিদ্রোহীদের তিনি নাম লিস্ট করেছেন। দেয়ার নেমস উইল বি লিস্টেড ডিরেক্টলি ইন দ্য ফোর্থ এন্ড ফাইনাল স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম। ওকে, তো বলছেন এই স্ট্যাঞ্জাতে তিনি তাদের নাম উল্লেখ করেছেন এবং শেষের স্ট্যাঞ্জাতে আবার তাদের নাম আসবে। এখানে একটা প্যারা উঠেনি, আমি একটা মুখে মুখে বলে যাচ্ছি। He remembers that Constance Markievicz used to hunt and that she was sweeter before arguing for Irish independence. তো একজন মানুষের নাম বলছেন কনস্ট্যান্স মার্কিয়েভিক্স, তিনি শিকার করতে ভালোবাসতেন এবং পরে হচ্ছে তিনি ইরিশ ইন্ডিপেন্ডেন্সের সাথে যুক্ত হয়ে যান। He also had given Thomas MacDonagh help with his poetry and hoped that he would become a great name in literature. ম্যাকডোনাফ নামের আরেকজন মানুষের কথা তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে সাহিত্যে তিনি অমর হয়ে থাকবেন কিছুদিন পরে। আফটার ম্যারিং মডগন, জন ম্যাকব্রাইড ওয়াজ অ্যাকিউজড অফ ফিজিক্যালি অ্যাবিউজিং হার। আর একটা হচ্ছে মডগন। এই মডগন হচ্ছে ডব্লিউ বি ইয়েটস এর বিলাভেড বা প্রেমিকা, কিন্তু মডগন তিনি বিয়ে করেছিলেন জন ম্যাকব্রাইড নামের আরেকজন ব্যক্তিকে। তো যেহেতু অন্য একজনকে বিয়ে করেছিলেন, ডব্লিউ বি ইয়েটস তার প্রতি সন্তুষ্ট ছিলেন না এবং জন ম্যাকব্রাইড মডগনের উপরে তিনি শারীরিক নির্যাতন করতেন, এরকম অভিযোগ ছিল। তারপরে আসছে আমাদের এই প্যারাটা, ছবির প্যারা। দ্য causal comedy may refer to the idea of Dublin being a stage, as in the famous line "As you like it" by William Shakespeare. Okay, তো causal comedy বলতে বোঝাচ্ছেন তিনি ডাবলিন একটা স্টেজের মতো যেখানে সব ধরনের মানুষ রয়েছেন, যেমন উইলিয়াম শেক্সপিয়ার তার "As you like it" বলেছিলেন যে all the words a stage and all the men and women merely players. পৃথিবীটাই হচ্ছে একটা নাট্যমঞ্চ আর সবাই হচ্ছে এখানকার নাটকের অভিনেতা অভিনেত্রী। তো ইরিশদেরকে তিনি এরকম অভিনেতা অভিনেত্রীর সাথে তুলনা করেছেন আর আয়ারল্যান্ডকে একটা স্টেজের সাথে তুলনা করেছেন। In the 19th century, domestic comedies were plays about ordinary middle class life and family concerns. তো 19th century দিকে ডোমেস্টিক কমেডি গুলো জনপ্রিয় হয়ে ওঠে, যেগুলো মধ্যবর্তী ফ্যামিলি যারা ছিল তাদের জীবন নিয়ে, তাদের কাহিনী নিয়ে লেখা হতো। Yeats and McBride had been fighting for the love of the beautiful actress and revolutionary Morgan, whom Yeats adored, but McBride married. আগেই বলে ফেলছি। থার্ড স্ট্যাঞ্জায় যাই। The third stanza of the poem introduces an extended pastoral metaphor. The rebels have hardened their hearts against the English and have focused on one purpose, armed rebellion. এখানে তিনি বলছেন যে বিদ্রোহীরা তাদের অন্তরকে একটা জায়গায় স্থির করে ফেলেছে, তারা শপথ করে ফেলেছে ওয়ান পারপাস, একটাই উদ্দেশ্য, আর্মড রেবেলিয়ন, সশস্ত্র বিদ্রোহ। 4 years through summer and winter they have plotted against the English government in Ireland. এবং হচ্ছে তারা পুরো বছর ধরে ইংলিশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করেছে।
however like a stone such violence of thought troubles and disturbs nature. আর এরকম একটা পাথরের মতো তাদের যেই বিদ্রোহের চিন্তা ভাবনা, ট্রাবল সমস্যা তৈরির চিন্তা ভাবনা, সেটা প্রকৃতিকে বাধাগ্রস্ত করেছে। টিপিক্যালি নেচার ইজ শোন টু বি আনচেঞ্জিং, টাইমলেস and eternal, yet reverses this traditional imagery to critique the hardened hearts of the rebels enchanted to a stone. ওকে, তো তিনি বলছেন যে নেচার এটা সবসময় আনচেঞ্জিং, চেঞ্জ হয় না, সময়হীন। এখানে তিনি এটাকে ব্যঙ্গাত্মকভাবে ইউজ করেছেন, বিদ্রোহীদের অন্তরকে হার্ড এন্ড হার্ড বলেছেন, একটা স্টোনের সাথে তুলনা করেছেন, এনচান্টেড এজ এ স্টোন, কারণ তারা হচ্ছে শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধে করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, তারা আর কোনো কিছু চাচ্ছে না। Fourth stanza. In the final stanza of the poem, Yeats asks a significant question about the rising and the subsequent executions. তিনি এখানে কিছু প্রশ্ন করেছেন, was it needless death after all? এটা কি অপ্রয়োজনীয় মৃত্যু ছিল, এই যে বিদ্রোহের মানুষ মারা গিয়েছিল? Was it all worth it? এটা কি মূল্যবান ছিল? Did the rebels feel so much love for their country that they were willing to sacrifice their lives? বিদ্রোহীরা কি তাদের দেশকে ভালোবাসতো যার জন্য তারা জীবন দিতে প্রস্তুত ছিল? And what good is Ireland if the dreamers are dead? আর এই যে বিদ্রোহীরা যদি সবাই মারা যেত, যারা স্বপ্ন দেখেছিল স্বাধীনতার, তাহলে কি হতো আয়ারল্যান্ডে? The immediate political issue that arises in the England was on the verge of granting Ireland status as an independent or free state, which would allow it to have its own parliament. তো এটাই হচ্ছে তাদের বিদ্রোহের বিষয়, আলোচনার বিষয়, যে আয়ারল্যান্ডকে কি স্বাধীনতা দেয়া হবে, দিলে তো তারা আর বিদ্রোহ করবে না। এই হচ্ছে বিষয়। The granting of independence had been set aside during World War I because the English required Irish support for the war. তো প্রথম বিশ্বযুদ্ধের সময় এটা স্থগিত হয়ে গেছিল তাদের স্বাধীনতা, কারণ আয়ারল্যান্ডের মানুষ যদি যুদ্ধে যোগ দেয় তাহলে ব্রিটিশদের সৈন্য সংখ্যা বাড়বে, এজন্য। In the second stanza, Yeats introduced the idea. The song stanza 4 he developed the idea more fully. তো সং বা গানের একটা কথা তিনি বলেছিলেন দ্বিতীয় স্তবকে, এখানে এসে সেটা আরো তিনি ব্যাখ্যা করেছেন। In Irish political ballad tradition, naming the names of martyrs was important. তো যারা মারা যান, শহীদ হন, তাদের নাম লিস্ট করা, এটা হচ্ছে তাদের ট্রেডিশন বা তাদের রীতিনীতির একটা অংশ। Yeats follows the tradition by listing ওকে, তো Yeats এই নিয়ম মানলেন, তিনি কিছু বিদ্রোহীদের নাম লিখেছিলেন যারা মারা গিয়েছিলেন, যেমন হচ্ছে পেড্রাইক পিয়ার্স, থমাস ম্যাকডোনাফ এন্ড জন ম্যাকব্রাইড। He also includes James Connolly at the point the লেবার লিডার, তো শ্রমিক নেতা আরেকজন, তার নামও তিনি এখানে উল্লেখ করেছেন তাদের সাথে। Green is the traditional color associated with Ireland. The Emerald Isle, পান্নার দ্বীপ খ্যাত আয়ারল্যান্ডের মানে স্বাধীনতার প্রতীক হচ্ছে সবুজ। It is also the color of the original Irish flag. তাদের পতাকারও রং এটা। At the end of the poem, Yeats reconciles himself to the fact that wherever green is worn, people will remember the sacrifices of the rebels of 1960. তো তিনি বলছেন যখন হচ্ছে সবুজ রং দেখা যাবে তখনই মানুষ স্মরণ করবে 1916 সালের যে ইস্টারের সময় আইরিশরা যে বিদ্রোহ করেছিল সেটার কথা। ইস্টার হচ্ছে খ্রিস্টানদের একটা উৎসব, তো ওই 16 সালের এই উৎসবের সময় বিদ্রোহটা শুরু হয়েছিল। এই হচ্ছে আমাদের এই কবিতার সামারি। কবিতাটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে, আমাদের লেকচারটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে, অনেক খুশি হব। এবং আমাদের যে ফ্রেন্ডরা এই লেকচারগুলো জানে না, চ্যানেলটি চিনে না, তাদেরকে চিনিয়ে দেবে, শেয়ার করে দেবে ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।